তোমার নামটা নিয়ে একটাই কথা বলবো, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে দেখতে চাই যে তোমার লাইফে কি কি ঘটেছিল আর আমার লাইফে কি কি ঘটেছিল সেগুলো আমি ম্যাচ করতে চাই। আর দিশানির সাথে আমি নিজেই যেচে কথা বলবো। সব মেয়েগুলো খারাপ না, দিশানি খারাপ, আমি খারাপ, সবাই খারাপ। ওর ফ্যামিলি সবাই ভালো, রিমি সবার কাছে খারাপ। তা এখন বলে তুই কি করেছিস, তুই তো আমাকে মারার জন্য এসেছিস। তো ওর ফ্যামিলি বলছে, ওর মা বলছে রিমির গেট আপ দেখে বোঝা যায় রিমি কেমন, রিমির ফিগার দেখে বোঝা যায় রিমি কেমন। আরে রিমি বাড়ি থেকেই বেড়ায় না, সবাই পাড়ার লোকরা জানে। আর এখন নাকি ওদের বলেছে ভালোবাসা যদি এরকমই হতো তাহলে মেয়েগুলোকে এরকম ভাবে তাড়িয়ে দিত না তোমার বাড়ি থেকে। মেয়েগুলোর দোষ, সবকিছু সব মেয়েদের দোষ। তোমাদের সাথে আরো কথা শেয়ার করি যেটা হয়েছে আমার সাথে। তোমরা তো A to Z সব জানো যে ওই দরজার ফাঁক দিয়ে উকি মারতো A to Z। আমার ওগুলো প্রবলেম হতো, মানে আলু পেঁয়াজ সবকিছু ছুঁচো দৌড়াচ্ছে এই দিক দিয়ে, কি বলেন আসলে দৌড়াচ্ছে, খেয়ে নিচ্ছে, পচে যাচ্ছে আলু, সেগুলো সিদ্ধ করছে ওর মা, সেগুলো আমি গিয়ে সেখান থেকে কেটে বার করে দিচ্ছি সেই পচা জায়গা। আমি তো আলু খেতাম না, ওরাই খেত। ওরা বলতে প্রীতমই খেত আলু, ওর বাবা সুগার, ওর বাবা খায় না, ওর মা যদি খেত ব্যাস এইটুকুনি। আমি আলু খেতাম না, ওই আলু ছিঁড়ি দেখে আমার আলু সত্যি মুখে রুখতো না, আলু ছিঁড়ি দেখে। ওর ফ্যামিলি থেকে নিজের লোকরাই বলেছে যে বিয়েতে ট্যালটালে ডাল করেছিল, ওর মায়ের রান্না কেউ খেতে পারে না, কারো ভালো লাগে না। সেখানে তো আমি তো তাও কিছু বলতাম না, মুখ বোঝা খেয়ে নিতাম, যা দিত তাই খেয়ে নিতাম। কোনো সময় বলতে পারবে না যে রিমি বলেছে এটা আমার চাই, এটা আমি খাবো, কখনোই বলিনি। আমি বাড়িতে এই জিনিসটা করতাম যে আমার এই জিনিসটাই লাগবে, আমি আজকে এই জিনিসটাই খাবো, এই জিনিসটা আমার আজকে হাতে লাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রিমি খারাপ, রিমি আজ সবার কাছে খারাপ। রিমি ছেড়ে চলে এসছে, রিমি ওই বাড়ি চলে যাও, তোমাদের জুটিটা ভালো লাগে। রিমি কি করতে যাবে, রিমি বারবার মানে ফেলা নাকি রিমি যে ওই বাড়ি যাবে, রিমি গুতানি খেতে যাবে? রিমির ফোন দেখেছো তোমরা? তাহলে তোমাদের একটা কথা বলি, প্রীতম রাগের মাথায় কি করে নিজেই বোঝে না। প্রীতম রাগের মাথায় আমাকে চড় মেরেছিল, সেই সময় ছিল বিশ্বজিৎ দাদাভাই আমার কলে। সেটা আমি দাদাভাইয়ের সামনে বলেছিলাম তুই আমাকে মারছিস। ও ফোনটা নিয়ে ঠাস করে এমন ভাঙলো, ডিসপ্লে সব কিছু চুরমার হয়ে গেল, পুরো ফোনটা বেঁকে গেল। এখনো অবধি ওদের এসকে যে ফোনের দোকানটা, ওই ফোনের দোকানে এখনো ফোনটা পড়ে আছে। 16,100 টাকা দিয়ে ওই ফোনটা কেনা, ফোনটার কেনা কিন্তু আমি কিনেছিলাম। স্ট্রেটনিংটা আমিই করেছিলাম স্ট্রেটনিং। সো যত্ন তো করিনি, দেখতেই পাচ্ছ। আমি আবার করবো, আমি দেখিয়ে দেবো, আমি সব কিছু করবো। আর একটা কথা বলি, আমাকে কোনো প্রমোশন করতে দিত না, যা করতো ওর থেকে আর্নিং এর জন্য করাতো আমাকে। আমার প্রমোশন এলে কম টাকা দিচ্ছে, করিস না, মজ করিস না, ভালো না। মজের আইডির পাসওয়ার্ড ওর কাছে, মানে আইডির নাম্বারটা ওর কাছে। এতদিন ধরে আমি চাইছি আমাকে নাম্বার দেওয়ার জন্য, ও একদমই রাজি না, ও দিচ্ছে না। আমার আসছে না, শোনাই নোটিফিকেশন আসছে না, আসছে না। আমার মায়ের দিবি, ওর মায়ের দিবি, ওর মাকে দেখেছি, ওর মা ভাগবত, ওর মা আমরা তো পড়ি না, আমরা সিরিয়াসলি আমার বাড়িতে ভাগবত এইসব পড়ে না, অনেকেই পড়ে না, তাও ওর মা পড়তো। একদিন তোমাদের তাহলে একটা কথা বলি, আমরা গঙ্গায় স্নান করতে গেছিলাম, সেই সময় কানের হারিয়ে গেছিল, ওর মা আমাকে একটা কানের দিয়েছিল, কানেরটা মানে ওর মা না, ওর বিয়েতে। এভরিওয়ান, আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরা কিন্তু বেশ ভালো আছি। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি নিয়ে ভিডিওটা চলছে। তো রিমি শুনতে পারলে রিমি কি বলছে এসব, মানে সে 1 বছরের আগের ভিডিও এগুলো। তো সে 1 বছরের আগের ভিডিও সে বললো যে প্রীতম তার উপরে নাকি প্রচুর অত্যাচার করে। তো সেই অত্যাচার করার পর সেই 1 বছর পরে ঝামেলাটা হলো, সে নাকি আবার প্রীতমের কাছে ফিরতে চায়। তো তখন রিমি কিন্তু দিশানিকে ভীষণভাবে সাপোর্ট করতো, মানে দিশানির উপরেই কোনো রাগ অভিমান কোনো রকম কিছু ছিল না। তখন ও দিশানিকে ভাবতো যে হয়তো আমার সাথে যা হয়েছে হয়তো দিশানির সাথেও তাই হয়েছে, এই জন্য দিশানি আর প্রীতমের ডিভোর্স হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু মনে হয় সত্যি, কারণ একদিকেও কিন্তু ভাববে তোমরা যে এটা কিন্তু সত্যি, প্রীতমের কিন্তু প্রচুর দোষ আছে এখানে। দেখো সবসময় একটা মেয়েকে বললে তো হয় না, কারণ একটা মেয়ের মেন্টাল সাপোর্টেরও কিছু প্রবলেম থাকে, সেটা রিমিকে দেখে হয়তো বোঝা যায়। কারণ একটা মেয়ে কিন্তু, যেটা খারাপ হোক ভালো হোক, একটা খারাপ মেয়েকেও কিন্তু ভালো করে তোলা যায়, সেটা হয়তো সবাই জানে। আর একটা খারাপ ছেলেকে কিন্তু ভালো করে তোলা যায়। সবটাই দায়িত্ব কিন্তু মানে একটা ছেলের একটা মেয়ের, দুজনেই যদি ঠিক থাকতো তাহলে হয়তো সংসারটা আজকে বেঁচে যেত, কারণ সংসারটা হয়তো এরকম মানে ছিন্ন হতো না। তো ওদের দুজনেরও অনেকটা দোষ ছিল। আজকে প্রীতমেরও প্রচুর দোষ আছে আর রিমিরও প্রচুর দোষ আছে, কারণ দুজনেরই জেদটাই বেশি ছিল, সেই জন্য ওরা দুজনের সংসার একদমই করতে পারেনি। কারণ দুজনের জেদ, যেই সংসারে যে দুজনের জেদ থাকবে সেই সংসার কোনোদিনও ঠিক হবেও না। তো সেখানে বোঝা গেল প্রীতম অ্যান্ড রিমিকে দেখে। আজকে প্রীতম ফার্স্ট বিয়ে করার পর, দিশানি যাওয়ার পর তাকে জিনিসটাকে হ্যান্ডেল করা দরকার ছিল যে আমি সেকেন্ড বিয়ে করেছি, এটাকে আমি সুন্দরভাবে গড়িয়ে তুলবো, সুন্দরভাবে সংসার করব। বাট সেখানে প্রীতম কি করেছে, মানে ফার্স্ট
বিয়ে করার ডিভোর্স হওয়ার পর ও সেকেন্ডটার মধ্যে সেম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে। হতে পারে রিমি কিছু একটা দেখেছে বা কোনো কিছু একটা ফিল করেছে, সেই জন্য আজকে মেয়েটা এরকম পর্যায়ে আসছে। হ্যাঁ, বুঝতে পারি একটা মেয়ে বিয়ে হওয়ার পর তার অনেক কিছু দায়িত্ব পালন থাকে, সেটা হয়তো রিমি করতে পারেনি, কিন্তু তার সাথে সাথে প্রীতমেরও কিন্তু প্রচুর দোষ থাকে এখানে। কারণ আজকে প্রীতম কিন্তু তার বউকেও কিন্তু সেরকমভাবে ট্রিট করে নেই, আর রিমিও কিন্তু তার হাজব্যান্ডকেও সেরকমভাবে ট্রিট করে নেই। ওরা দুজনের মতনই মঙ্গ ছিল, সেই জন্য সংসারটা ঠিক মতন করতে পারেনি। তো যাই হোক, তো এখানে মানে সবথেকে প্রশ্নটা হচ্ছে আজকে ঝগড়া ঝামেলা অশান্তি ওটা সবার ঘরে লেগে যায়। এবার সোশ্যাল মিডিয়াতে এসে কন্ট্রোভার্সিটা একটু বেশি লাগে, মানে সবার মধ্যে একটু কন্ট্রোভার্সিটা হবেই হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে জোরে যেহেতু ঝগড়াটা চলছে। আর 1 বছর আগে রিমি দেখো প্রীতমকে যা বলেছে, মানে সবটাই হয়তো সত্যি হতে পারে, কারণ একটা মেয়ে হয়তো অনেক কিছু দেখার পর তার ভিতরে পাথর জমে থাকে, তবুও কিন্তু রিমি কিন্তু সেকেন্ডবারের মতো প্রীতমের কাছে যেতে চেয়েছিল, কিন্তু তবুও মানে হয়তো রিমিরও অনেক দোষ আছে এখানে। কারণ যখন প্রীতম অনেক প্রবলেম ফেস করছিল, অনেক কেসের মধ্যে ঝঞ্ঝাট পড়ছিল, তখন কিন্তু রিমিকে একটু সাথ দেওয়ার দরকার ছিল। বাট এখানে কিছু বোঝা যাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে এসে যা তা এর নামে ও বলছে, ওর নামে ও বলছে, এইভাবে করতে করতে জীবনটা পুরো মানে সোশ্যাল মিডিয়াতে পুরো শেষ করে দিয়েছে। আর এখন হয়তো এদের ডিভোর্স হবেই কি হবে না সেটাও কিন্তু জানা নেই, কারণ ফার্স্ট ওয়াইফ তার ডিভোর্স হয়েছে, আবার সেকেন্ডটার মধ্যে ডিভোর্স হবে, এটা হয়তো অনেকটাই প্রবলেমে ফেসে যাওয়ার একটা সম্ভাবনা বেশি আছে, এই জন্য হয়তো ডিভোর্স দিবে না। কারণ হ্যাঁ, রিমির হয়তো শাখা সিঁদুর সবটাই খোলা দেখেছো তোমরা সবাই, যে রিমি শাখা সিঁদুর কিন্তু পুরোটাই খুলে ফেলেছে। রিমি কিন্তু এখন আগের মতো তেমন নেই, ও নিজের জীবনটাকে এখন সাজিয়ে তুলছে। প্রীতমে কিন্তু এখন এদিক ওদিক ঘুরছে, ওরা আলাদাভাবে সেটআপ মানে করছে সব কিছু, আদৌ যায় না পরবর্তীকালে ওদের কি হবে না হবে কেউ কিন্তু এখন পর্যন্ত যায় না। তোমাদের মনে হয় যে আমারও কিন্তু যেটা মনে হচ্ছে এই কন্ট্রোভার্সিটা কিন্তু থেকেই যাবে, কারণ দেখবে এই কিছু মাসটা দেখবে ওরা সুন্দরভাবে থাকছে, দেখবে কিছুটা মাস পরে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে, ঝগড়াঝাটি ঝামেলা সব শুরু হয়ে যাবে, যেহেতু যে হারে একে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে, মানে এরকম করতে করতে জীবনযাপন কিন্তু ওদের চলছে। এগুলো কিন্তু ওরা যে ব্লগ ভিডিও করছে সবটাই কিন্তু ওদের দেখানোর জন্যই করছে, মানে এ দেখুক আমাকে, ও দেখুক আমাকে। আর সোশ্যাল মিডিয়াতে যেটা থাকে আর রিয়েল লাইফে কিন্তু সেরকমটা কোনোটাই না, কারণ সবার লাইফে সেম, সবার লাইফে। তো যাই হোক, তোমাদের মন্তব্যটা একটু বলবা যে মানে সত্যি এরা এরকমই নাকি এগুলো সব নাটক হচ্ছে ভিউজ কামানোর জন্য, লাইক বাড়ানোর জন্য। তো যাই হোক, তোমাদের নিজের মন্তব্যটা প্লিজ বলবো। কিনে দেবো তো তুই বল না যে কানেরটা বানানো যায় নাকি। ও বললো না শোনাই, তোকে আমি কিছু বলেছি? আমি বলেছিলাম তুই না বলিস, বাড়ি গেলে আমাকে শুনতে হবে। ঠিক আমাকে শুনতে হয়েছে, এমনকি ওদের বাড়ির জানলা দিয়ে দেখেছি পাড়ার লোককে বলছে গিয়ে পাশের বাড়িতে, তখন প্রীতম সেটা দেখে প্রতিবাদ করে আমাকে বলেছিল ক্ষমা করা চেয়েছিল, সেটাও আমাকে শুনতে হয়েছে, ক্ষমা চেয়েছে। ওর বাবা মা কিছু হলে আমার পায়ে ধরতে আসতো, ওটাও আমাকে শুনতে হয়েছে, এই আমার চশমা, ওটাও আমাকে শুনতে হয়েছে আমার মা বাবা পা ধরেছে। আরে বাবা, মেয়েটাকে টর্চার করবে, মেয়েটা যখনই কিছু বলতে হবে বাড়ি চলে আসার কথা তখনই। আর বাবা মায়ের কথা তোমাদের বলি, যে বাবা মায়ের সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, মা বাবাও জানে। যখনই করতাম তার আগে আমাকে বলতো তুমি মা বাবার সাথে কথা বলবে, আমাদের কোনো প্রবলেম নেই। যেই বলতাম তোমার মা আমাকে এই বলেছে, তোমার বাবা আমাকে এই বলেছে, তুমি তাদের সাথে কথা বলছো, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার জন্য কিছু। আর একটা কথা বলি, আমার নার্ভের ওষুধ আমি খেতে গেছিলাম, সেই নার্ভের ওষুধ ও আমার হাত থেকে কেড়ে খেয়ে নেয়, কিন্তু খায়নি। আমি নিজের চোখে দেখেছি চারপাশে ওষুধগুলো, 4টে ওষুধ পড়েছিল, 4-5টা ওষুধ, ওর মুখে একটা ওষুধ যায়নি। তাও সত্ত্বেও ও কিন্তু সেই নাটক করে হসপিটালে গেছিল, হসপিটালে গিয়ে 1 রাত থেকেছিল। ওর পাশে কিন্তু আমিই ছিলাম সেই সময়, ওর বাবা ছিল, আমি ছিলাম। আমি কিন্তু সেই নিজের চোখে দেখা সত্ত্বেও আমি ওর পাশ থেকে সরিনি, ওই পাশে কিন্তু আমি সারা রাত বসেছিলাম, সারা রাত ঘুমাইনি, ওর পাশে বসে আছি। শুধু পাশের জন্য এসে বলছে ওর পাটা ঠিক করে দাও, এই করে দাও, আমি ঠিক করেছি। আর ও কাছ থেকে এলে আমি হাত পা টিপে দিতাম। কোনো সময় জানি ওর এত কিছু কাজবাজ করে, এইসব তোলা হাতলা করে, ওর হাত পা ব্যথা হয়, কোনো সময় বলতে পারবে না ওর সেবা করিনি। রাগ হলেও যদি আমি রাগও করতাম ওকে, ঠিক ওর যদি শরীর খারাপ হতো আমি ছাড়া কেউ করতে আসতো না। হ্যাঁ বলতো ওষুধ খাওয়াবো, এই খাওয়াবো, মালিশ ফালিশ না আমিই করতাম। তারপরে আর একটা বলি, ওর ফ্যামিলি মানে ওর সাথে ঝামেলা লাগলে, ওর মায়ের সাথে আমার ঝামেলা লাগলে, তুমি তো ছোট, তুমি চুপ করে থাকো না, বকতে তো পারে। আরে মেয়েটা অন্য বাড়ি থেকে এসছে, তাই জন্য মেয়েটার কোনো ইয়ে নেই, মেয়ে তো অন্য বাড়ি থেকে এসছে, নিজের পেটের মেয়ে তো না, তা যা খুশি করুক, তুমি শুধু মুখ বুঝে সহ্য করো, মুখ বুঝে সহ্য করো। আমি ছিলাম না তাই মুখের ওপর বলতাম।